আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন, ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ বানাইয়া খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে, ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে, চুলগুলো হালকা ভেজা ভেজা ঘেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে, এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে, তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞাসা করলো, কেন? শাহরুখ খানকে আশা করেছিলে? না, অনুরাগকে আশা করেছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরেও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখে মুখে শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন? স্যালাইন আর ওর বাচ্চারা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন? না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন, পৃথিবীর সকল মানুষকে আশা করতেন, পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরও আশা করতেন, এরিয়া 51 থেকে এলিয়েনদেরও আশা করতেন। ভাইজান, থামেন থামেন, যে হারে আগাইতেছেন, নাসার আগে আপনিই মহাবিশ্বের বাইরে বাইর হয়ে যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জরিনার আম্মা সকিনা পটকাকে দিয়ে চটকে ফেলবো একদম, পরে শাহবাগে গিয়ে গলা ছিলে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি, স্বামী আসবে না তো কোন খানদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে? বুঝতেই পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে ক্ষেপ্তে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশের মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করে হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করলো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটা হাত উঠে এলো ইরামের কাঁধে, ভাঁজ করে তুলে দেওয়া শাড়ির আঁচলটি আঙ্গুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করলো। Don't try to play with your hobby. I am the cause of this game, মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতরে একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল প্রসারিত দৃষ্টিতে। দেখল সে সাইবানকে। বৃদ্ধা আঙ্গুলের অধর ঘষতে ঘষতে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতে জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করলো সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এইটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর দ্রুত এগুলো করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামানো হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টালা বসেছে। তার মনে পড়লো কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনেই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুললো মুহূর্তে। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখলো। পটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পটলার মায়ের তো হয়েছে, তার সামনে আমার চেঙ্গিস ফাইল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরলো। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞাসা করতে ভ্রু তুলে বলল, বাপরে, ড্রাইভার আর সকিনা, জরিনার আম্মা সকিনা আবার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে, 2 দিন ওয়েট করুন। ও নাগিনী রূপেই বেরোলো বলে
সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনই হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি এই সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবার নিজে থেকে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকক্ষণ ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবানের অন্য হাতে ধরতে ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চেটে দেওয়ার জন্যে। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে বলল, ইস, সাহস কত বড় পটলার, আমার খাবারে ভাগ চায়। আ আ ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইলো। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়লো ছোট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারে ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারে ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেললো। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি। সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কতকার। আ আ ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মাড়ি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলে মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখেই দেখছে। তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটা মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই? সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটা উত্তর করলো। মাই বেবি বয়। সময়টা বিকালবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, এটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বুলাতে বুলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরো দস্তুর রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজে শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা। যেখানে সেখানে যেমন তেমন ভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল। আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্য প্র্যাকটিসে ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকে ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার চিকনো চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতে দেখলো সে প্রাণ ভরে, তারপর নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতে ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন, শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের উপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরলো। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুহাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতে সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লজেটে ঝুলিয়ে রাখলো সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না, কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোন তাহলে। পটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সেই সাজ জরুরি না আম্মা, সকিনাটাকে দেখে রাখবে। ইরাম ভ্রু কুচকে ফেলল। কেমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনার পরিচয় করে দেব। ওরা বায়না করে ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফরান, ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগ আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনে জানা মানুষ আছে,
কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আর সন্ধ্যায় ওদের ছোটোখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাতে তেমন কিছু ধরেননি। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে ইরামের, তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসবো। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দরুন বক্স বের করলো সে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে, মখমলের ডিজাইন চারিপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন। এইটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভিতরে চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভিতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসলো। উপরে ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেললো। একটা গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে সোনালি বর্ণের কারুকার্য করা একটা নেকলেস। আসল নাকি সোনা বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতি শাড়ি নয়। চোখ পিটপিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়লো বিয়েতে সকলে থেকে মোটামুটি উপহার পাওয়া হয়ে গেছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটা চেন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ওনি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তা বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকে হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন না যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিনও কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ে উপলক্ষে বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট। টকটকে লাল, ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়তো। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারে আলাদা, কারণ সে রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যে মেসেজ দিয়ে রেখেছে, তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসলো সাইবান। নারী জাতি এক কিসিমের, হোক না সে কোনো সাধারণ তরুণী বা ইরামের মতো বুঝদার নারী। স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠকঠক আওয়াজ এলো। ফোন হাতে সামান্য মাথা কাত করে পেছনে তাকালো সে। ওইখানে বুঝি তার গোটা জগৎ থমকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেওয়া গোলাপি জামদানির অঙ্গে জড়ানো লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চি হিলের জুতা, গলায় স্বর্ণের নেকলেসটা শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকে ছোট্ট একটা নোসপিন। পুরো দুস্তুর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছে, ঠোঁটে লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তে হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দেয়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটা শুকনো ঢোক গিলল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটলো তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভ্রু তুলে ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাত তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল।
20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাছে দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে গোটা সেকেন্ড ফ্লোরটা আজকের রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতে ইরাম দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটা হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকে এক মুহূর্তে দ্বিধা শেষ। সে অবশেষে হাতটা ধরল। ইরাম সাইবানের পিছু পিছু এগুলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পড়েছে, তবু একটা অদ্ভুত ম্যাচিউর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্টের ভেতরে কালো টি শার্ট। একটা সিলভার চেন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনে দোতলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। দোতলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে, ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানের কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জনের মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতে সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়লো চারিদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড। ইয়েটা সাইবানের সম্ভাষণে মুহূর্তে হাসির রোল ছড়িয়ে পড়লো। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করলো, আলিঙ্গন বিনিময় করলো, কথাবার্তাও বলল, পরিচয় করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময় একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাবা, এরই মধ্যে ভাবি আঁচল বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না যেন, ছাড়লেই ভাবি পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করলো, কি করি বল, বউয়ের মতো বউ ভেলা সাথে ইচ্ছে করে। ও সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটা বেশ বিব্রত হলো, বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাত ধরে রাখা নিজের হাতটা দেখলো। মিনিট দশেক বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলের দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতে এসে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতে নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল। আলাদিন তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। চেরাক বাসায় ঘুমায়, দোয়া কর যেন বাতে জ্বালিয়ে আবার কাতে কাতে না ওঠে, নাহলে মাকে নিয়ে ছুটে আসবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। বলল। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম জাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে এসে সাইবান শেষ বলে বসলো। যাবার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন, এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখন জানতে পারবি। অশুভ হাসলো সাইবান। অনুরাগ ওই হাসি আর ভুতুরে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিওরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চেয়েছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞাসা করতে মেন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কি অবসর বাকি আছে? আর সবাইকে দেখছি, শুধু তিতলি ছাড়া। আফগান টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারায় এক চিন্তার ছায়া ভর করলো। গ্রুপে সবাইকে ইনভাইট করেছিস? তোদেরকে তো আলাদাভাবে বললাম, ওকে আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরে জিনি? সুরেলা মেলি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পিছনে। লাসময়ী ভঙ্গিতে হেলে দুলে ভিতরে প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জরি চকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমর বন্ধনী চিকচিক করে দুটি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। নীরব জোরেই বলে বসলো, তিতলি আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো। আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিকে আবদ্ধ।
মেয়েটা এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবার নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটা এসে তাকে সোজা জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকি হাসলো। ইরাম হাত নেড়ে বলল, ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তখনই ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করেই হাত বাড়িয়ে ইরামের কাজ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা হয়েছিল জিনের কাছে শুনে, ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কি প্রিয়া, আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লাস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশে চেয়ারটায় দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র চেয়ারটায় খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউ বিশেষ নজরপাত করলো না। তিতলির আগমনের মধ্যে দিয়ে যেন উত্তেজনা আরো বাড়লো চারিদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবার নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজ দেখে বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পোড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপরে বলল, কেন আপনার বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষটাও মনের মতন হতে হয়, সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল, নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনের বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রুকুচকে ফেললো সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়র ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরে কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশে টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি। তবে তিতলি শুরু করায় সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দু বাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসলো। ব্যাপারটা এমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই তো বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সবকিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা ইনফেক্ট করবে। এখানে রাগ ঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এইজ ডাজ নট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছা শক্তি না থাকলে এইজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সে পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউই ভুল না। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেওয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউ তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা বা বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্য, এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউ বুঝতে পারছে না কি বলে পরিষ্টা ভাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখে দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিত্ব সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অবধি করলো না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে।
সিনিয়রে জুনিয়রে শুধু মাখো মাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখল না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবান নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে সরাসরি কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতরে তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচে মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই, যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আপনার নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, অন সেকেন্ড থট, সম্মান আর কতটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সাই জানালো জোরালোভাবে। রাত 9:30, সকালের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময়ে সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখলো। মেয়েটা বেশ হেসে এসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি, হাসি মুখে ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো। অথচ সাইবান সেটা দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরলো, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার আগে সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটা কথাও বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেগে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগুলো। ইজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতে ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাজ জুড়ে এক জোড়া হাত জড়িয়ে গেল। অবশ্যই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোনায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারংবার আঙ্গুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে, অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভিতরে অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ, ছুঁয়ে দেবে? ছুঁয়ে তো আছে, এর জন্য আকুতি মিনতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। সিগারেটের গায়ে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত ছিল আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণঘুরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টুনাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন, আজ না আমার ফুড পয়জনিং হয়েছে, মাত্রই ঔষধ খেয়েছি আমি। কালকে। হ্যাঁ। ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। তবে তার শরীরের খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতরে পা দিতে না দিতে কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেললো কেউ। ভয়ে হালকা চিৎকার করে এসে মাথা ঘুরিয়ে দেখলো অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসে তার পোশাকের চেন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল,
একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরো একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা 1 মিনিটও হবে না, 1 সেকেন্ডও হবে না। অর্ণব, অরণ্যের বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তে নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। চটফট করলো ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো। না না প্লিজ। শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটা মনে করতে চায়নি ইরাম, কখনোই না। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্বে দখল নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে নেমেছে। ছেলেটা তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজে ঠোঁট কামড়ে ধরলো সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলো, শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমনি সময়ে তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো। না জমে গেল সাইবান, চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়েছে যেন। মাত্রই সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখলো। তার হাতে রাজলে রীতিমতো কাঁপছে রমণী। সবাই সাইবান জানে না তার বুকের ভিতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো। নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধা এলো না। দীর্ঘ একটা প্রশ্ন টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরেই ঝুঁকে এলো সেই স্ত্রীর কপালে। সর্বশেষ একটা আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল। ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভিতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামের এই সময়টা মানুষ কম থাকে। সাইবান ট্রেনারদের দেওয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়াচ্ছে সে। কানে হেডফোন গুঁজে তাতে বাজছে তার নিজের রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই তো টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলো সংস্পর্শে আসতে তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসলো। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতে দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। ভারী হ্যাঁ বল। নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির মিনাজ এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারা একটা আধার ভর করলো। পরক্ষণে আবারও সেইটা দূর করে হাঁটা জারি রেখে সে বলল। আচ্ছা কোথায়? স্কুলের পিছনে বটগাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ হয়ে গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মনে নিজের ছোটবেলার স্কুল এক আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির মিজান দুজনেই তার একেবারেই ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরা স্কুলে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনি অংশগ্রহণ, নাচ গাছ, বিতর্ক সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখতো, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার। চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে এটা সবাই বলতে পারতো। আর কেউ না হোক সাইবান টিকবে। অথচ সাইবান টিকলো না, ডাক্তার হতে পারলো না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বট গাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতে শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে।
আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্নছাড়া কিশোর কেউ নেই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি সেই স্বপ্নের জীবনটাই যাপন করেছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতে আবির ঘুরে তাকালো। হে ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান, তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেল ফাস্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা আবার জেনেছে নাকি রাশমিকার কাছ থেকে? পুরো ব্যাসের সবাই জেনে গিয়েছে। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক সবার আগে তুই হবি সেটা কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোনো আইসক্রিম কিনে দিয়েছে। সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল, আবার বাইকে মন্তব্য করলো, মনে হচ্ছে সাইমন বিয়ে করে ভালোই হয়েছে। অন্তত এই উসিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখলো সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপ জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট, কবজিতে ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাক বেঞ্চারদের মতো লাগছে পুরো, অথচ সাইবান ছিল ক্লাসে ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিজেগিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করলো না, নীরব হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টি টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর অন্য চরিত্র লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দেয় না। মিজান বলতেই অনুরাগে আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল, তোর সানেও শীঘ্রই বাজবে শুনছি আবির। মুচকি হাসলো সে। হ্যাঁ রে, আকত হয়েছে পারিবারিকভাবে। আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকদ হয়ে গিয়েছে আর ডাকলি না? আবির কাঁদ তুলল। কাউকে ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তো এখন দাওয়াত দিব ভেবে রেখেছি। তুই আর সাইমন গিয়ে বাকি বা কী বা করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি রেশমিক বা ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখলো সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত ভঙ্গিতে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজে, গ্যাংয়ে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথা স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সাই জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা ডোলমি বিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তা তো আমার বউ আমাকে ডিক করেছে, তোর কাছে তো ডিক করার মধ্যে কিছুই নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তে। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে সে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে কত বড়ি স্বর্ণ দিয়েছি না দিয়েছি এখন সেই হিসাব তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড় লোক, তুই আমাদের মিডল ক্লাসের কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম
স্প্রাইট বিশাট সাইড বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি। মাইন্ডেড। তোর আব্বা আমাকে ডিজিগিরি শিখে যায়নি শালা। ডাক্তারের মতো থাকবি, হ্যাডাম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আটকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিল আমি চুপ ছিলাম। আবার বউ ধরে টান দিলে শালা আমি তো 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো আমি হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরে ফেলে সাইজ করব। একটিও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দুই রে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার, ওরপে সরকারি চাকরিধারী। তোর গার্লফ্রেন্ড কি জানো? ও সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনেছিলাম। বলেছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল। বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা সাধারণ লেটারও দিয়ে গেছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টে পারফিউম গিফটও তোকে দিয়েছে। বাসায় গিয়ে চেক করে দেখিস। কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হনহন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পিছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে পাচ্ছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে হিমশীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসলো তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল, হোয়াট ইউ সে ব্রো। আর একবার আমার ঘরের রানীকে নিয়ে কথা তুললে দেখ তোর জান আমি শেষ করে দেব। সেখানে বন্ধুত্ব তো কোনো ঝড়। বাইক এগুলো অনুরাগ। কেউ তার পিছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধা ঘন্টা আগে ফিরেছিলেন। এখনই আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা। এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখলো কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি? তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি। হাকি উই আর। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইয়ার হসপিটাল। এটুকু বলেই থপথপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি নিশ্চয় সাইবানের কিছু একটা চেয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতো সময় নেই তার কাছে। রোগী জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়ে সাইবান সোজা বেডরুমে এলো। ভেতরে ঢুকতে এই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপর ঘুমন্ত ইজান ছেলেকে কোলে দুলাতে দুলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টে চেয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, জলদি ফিরে এলে যে? বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইজান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখলো সে। একটা নিঃশ্বাস ফেললো। শেষমেশ হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখলো, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙ্গুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতরে বিলি কেটে চলল, হেড মেসেজের মতন। ইরাম অনুভব করলো দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাতে সাইবানের মাথায় বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরাম বোধক গুঙিয়ে বলল, নো ওয়ান ক্যান শুড মি লাইক ইউ ডু।
মাই প্রেসিয়াস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।